চলুন একটা মজার গল্প দিয়ে শুরু করা যাক। ধরুন কেউ একজন আপনাকে একেবারে বিনে পয়সায় একটা চকচকে নতুন ল্যাম্বরগিনি উপহার দিল, একেবারে ফ্রি। দারুণ ব্যাপার, তাই না? কে না চাইবে এমন গিফট? তো প্রথম যে বিষয়টা আসে সেটা হলো এই বাহ্যিক চাকচিক্যের আসল দাম। কারণ ওই যে বিনে পয়সায় পাওয়া ল্যাম্বরগিনি, ওটার পেছনে এমন সব খরচ লুকিয়ে আছে যা শুনলে হয়তো অবাক হতে হবে। যেমন ধরুন ইন্স্যুরেন্স, একটা সাধারণ গাড়ির চেয়ে এর খরচ প্রায় ৫ গুণ বেশি। আর তেল সবসময় সবচেয়ে দামি প্রিমিয়াম গ্যাসই লাগবে। টায়ার বদলাতে গেলে তো পকেট প্রায় ফাঁকা হয়ে যাবার দশা। আর যদি ভুলেও কোনো পার্টস খারাপ হয়, সেটা হাতে পেতে কয়েক মাসও লেগে যেতে পারে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা কি জানেন? বছরে শুধু একবার সার্ভিসিং করাতেই পকেট থেকে খসে যাবে প্রায় $২,০০০। ভাবুন তো একবার, যে গাড়িটা একদম বিনামূল্যে পাওয়া গিয়েছিল সেটাই এখন খরচের একটা পাহাড় তৈরি করে ফেলেছে। তো প্রশ্নটা হলো, মানুষ কেন জেনে বুঝে এমন ফাঁদে পা দেয়? এর পেছনে কিন্তু কিছু মনস্তাত্ত্বিক কারণ আছে যা আমাদের খরচের অভ্যাসকে অনেকটা নিয়ন্ত্রণ করে। চলুন সেই ফাঁদগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এর একটা নাম হলো ডিডেরো ইফেক্ট, ফরাসি দার্শনিক ডেনিস ডিডেরোর নামে। বেশ ইন্টারেস্টিং, তাই না? এটা আসলে এমন একটা ফাঁদ যা একটা নতুন কেনাকাটাকে পুরো লাইফস্টাইল আপগ্রেডের দিকে ঠেলে দেয়, আর আমরা অনেক সময় টেরও পাই না। ধরুন একটা নতুন দামি জিনিস কেনা হলো, আর তারপরে ঘরের পুরনো সব জিনিসকে কেমন যেন পানসে লাগতে শুরু করে। আর ব্যাস, এভাবেই শুরু হয় একের পর এক নতুন জিনিস কেনার একটা চক্র। ডিডোরো নিজে কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, একজন গরিব মানুষ বাহ্যিক রূপ নিয়ে চিন্তা না করে আরামে থাকতে পারে, কিন্তু একজন ধনী ব্যক্তি সব সময় একটা চাপের মধ্যে থাকে। মানে সোজা কথায়, যত বেশি সম্পদ তত বেশি টেনশন আর মানসিক চাপ। এরকম আরেকটা মনস্তাত্ত্বিক ফাঁদ আছে যেটাকে বলে হেডনিক ট্রেডমিল। এর মানে কি? এর মানে হলো আমরা মানুষরা যে কোনো ভালো পরিবর্তনে খুব তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে যায়। একটা নতুন কিছু পাওয়ার যে আনন্দ, সেটা খুব বেশি দিন থাকে না। কিছুদিন পরেই আমরা আবার আমাদের আগের সুখের লেভেলে ফিরে আসি। এর একটা দারুণ উদাহরণ হল ১৯৭৮ সালের একটা গবেষণা। সেখানে দেখা যায় যারা লটারিতে বিশাল অঙ্কের টাকা জিতেছিল, যে তার কয়েক মাস পরে তাদের সুখের মাত্রা আর ১০টা সাধারণ মানুষের মতোই ছিল। কেন? কারণ তারা ওই নতুন টাকায় অভ্যস্ত হয়ে পড়েছিল, আর তাদের সুখের অনুভূতিটা আবার আগের জায়গায় ফিরে এসেছিল। তাহলে প্রশ্ন হলো, এই সব সমস্যা থেকে বেরোনোর উপায় কি? উপায়টা কিন্তু আমাদের হাতেই আছে। আর সেটা হলো সাধারণ জীবনযাপনকে নিজের আর্থিক সুপার পাওয়ার হিসেবে ব্যবহার করা। হ্যাঁ, এটা কোনো বোকামি নয়, বরং একটা দারুণ স্মার্ট কৌশল। একটা সাম্প্রতিক সমীক্ষা বলছে প্রায় ৬৫% আমেরিকান মাস শেষের বেতনের ওপর নির্ভর করে চলে। ভাবা যায়? এমন একটা অবস্থায় অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এটাই এই ঝুঁকি থেকে মুক্তি দিতে পারে। এই টেবিলটা একটু দেখুন। এখানে দেখানো হয়েছে কিভাবে বিলাসবহুল জীবনযাত্রার বদলে যদি একটু বুদ্ধি করে কম খরচে চলা যায়, তাহলে ছোট ছোট পরিবর্তন থেকেই প্রতি মাসে বিশাল অঙ্কের টাকা বাঁচানো সম্ভব। যেমনটা এখানে দেখা যাচ্ছে, খুব সহজেই প্রতি মাসে প্রায় $৯০০ পর্যন্ত বাঁচিয়ে ফেলা যায়। আর এই জমানো টাকার আসল শক্তিটা কোথায় জানেন? বছরে মাত্র $৬,০০০ করে যদি ২৫ বছর ধরে ঠিকঠাক জায়গায় বিনিয়োগ করা হয়, তাহলে সেটা বেড়ে $৫,০০,০০০-এরও বেশি হয়ে যেতে পারে। ভাবুন তো, ছোট ছোট সঞ্চয় কিন্তু ভবিষ্যতে কত বড় একটা পার্থক্য গড়ে দেয়। আচ্ছা, এই জমানো টাকা দিয়ে কি করা উচিত? কয়েকটা জরুরি কাজ আছে। প্রথমত, ৩ থেকে ৬ মাসের খরচের জন্য একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা। দ্বিতীয়ত, রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে বিনিয়োগ শুরু করা বা সেটাকে আরও বাড়ানো। আর তৃতীয়ত, নিজের ওপর ইনভেস্ট করা, মানে নিজের দক্ষতা বাড়াতে পড়াশোনা বা নতুন কিছু শেখা। এখন চলুন সম্পদকে শুধু টাকার অঙ্কে না দেখে আরেকটু বড় করে ভাবি। কিভাবে এই সাধারণ জীবনযাপন একটা আরও ভালো, আরও সমৃদ্ধ জীবন গড়তে সাহায্য করে, সেটাই এবার দেখব। এই যেমন ধরুন হংকংয়ের একটা গল্প বলি। একবার একদল নতুন বন্ধুর সাথে আড্ডা হচ্ছিল। সেই দলের নেতা, ধরা যাক তার নাম টম, সে খুব বিলাসবহুল জীবন কাটাতো। আর তার চাওয়া ছিল দলের সবাই তার মতোই চলবে, তার মতোই খরচ করবে। তো এক রাতে সে প্ল্যান করল সবাইকে নিয়ে একটা 5 স্টার রেস্তোরাঁ এবং তারপর ক্লাবে যাবে।
আর এর জন্য মাথাপিছু খরচ কত ধরেছিল জানেন? প্রায় $500। সত্যি বলতে এই ধরনের বন্ধুত্ব আসলে খরচের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, যা সবার পক্ষে চালানো সম্ভব না। সাধারণ জীবনযাপনে কিন্তু অনেক সামাজিক সুবিধাও আছে। প্রথমত, এটা ভুল উদ্দেশ্য নিয়ে আসা মানুষদের ফিল্টার করে দেয়। মানে আপনার কাছে তারাই আসে যারা আপনার টাকাকে নয়, আপনাকে গুরুত্ব দেয়। পাশাপাশি চুরি বা ডাকাতির টার্গেট হওয়ার ঝুঁকিও কমে। আর সবচেয়ে বড় কথা কি, মানসিক শান্তিটা বজায় থাকে। তাহলে আসল সম্পদ জিনিসটা কি? লেটেস্ট আইফোন বা দামি ডিজাইনার পোশাক, নাকি মানসিক শান্তি আর মজবুত সম্পর্ক? দেখুন, এই স্লাইডটা পরিষ্কারভাবে দেখাচ্ছে যে সত্যিকারের সম্পদ কিন্তু বাইরের চাকচিক্যে নয়, এটা লুকিয়ে আছে মানসিক শান্তিতে, আর্থিক স্বাধীনতায় আর একটা অর্থপূর্ণ কাজের মধ্যে। সবশেষে আসুন দেখি কিভাবে এই সাধারণ জীবনযাপনের আইডিয়াটা আমাদের আর্থিক পরিকল্পনার শেষ লক্ষ্য, মানে আমাদের রিটায়ারমেন্ট বা অবসর জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। একটা নিয়ম আছে, নাম 4% রুল। সেই অনুযায়ী অবসরের জন্য মোট সঞ্চয়ের পরিমাণ হওয়া উচিত বার্ষিক খরচের প্রায় 25 গুণ। এবার এই স্লাইডটা দেখুন, যদি বার্ষিক জীবনযাত্রার খরচ অর্ধেক করে ফেলা যায়, তাহলে অবসরের জন্য প্রয়োজনীয় টাকার পরিমাণও কিন্তু সোজা অর্ধেক হয়ে যায়। মানে অবসরের লক্ষ্যটা তখন অনেক বেশি সহজ হয়ে যায়। আর সবশেষে ঋণের বিষয়টা ভাবুন। একজন গড় আমেরিকানের ব্যক্তিগত ঋণের পরিমাণ প্রায় $23,000। নিজের আয়ের চেয়ে কম খরচ করে চলার অভ্যাসটা কিন্তু এই ঋণের বোঝা থেকে মুক্তি দিতে পারে। আর এটাই তো আর্থিক স্বাধীনতার প্রথম ধাপ। তাহলে শেষ প্রশ্নটা সবার নিজের কাছে, ধনী জীবন মানে আসলে কি, আর সেই জীবনের জন্য ঠিক কী মূল্য দিতে হবে? এর উত্তরটা কিন্তু যার যার ব্যক্তিগত মূল্যবোধ আর জীবনের লক্ষ্যের মধ্যেই লুকিয়ে আছে।